আমার যেদিন জন্ম হয় ঠিক তার আগের দিন আমার আব্বা মারা যান। সময়টা ছিল 1998 সাল। তখন আমার আম্মার বয়স মাত্র 15 বছর। যেই বয়সে একটা মেয়েকে রঙিন স্বপ্ন দেখায়, যেই বয়সে একটা মেয়ে রঙিন পোশাকে সাজে, সেই বয়সে আমার মায়ের গায়ে উঠেছিল সাদা বিধবার শাড়ি। আমার আম্মার বিয়ের 1 বছরের মাথায় আম্মা বিধবা হয়ে যায়। স্বামীকে হারিয়ে সন্তানকে বুকে আঁকড়ে ধরে আমার আম্মা নতুন করে বাঁচতে শেখে। আমাকে নিয়ে তো আমার আম্মা অনেক কষ্টের দিনগুলো পার করেছেন। স্বামী বেঁচে নেই, তাদেরকে দেখভাল করার জন্য বড় ভাই কিংবা বাবা মা তারা কেউই বেঁচে ছিল না। আমার আম্মাকে তো বাধ্য হয়ে ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতে হয়েছে। আমার আম্মার তো শ্বশুর বাড়ি ছাড়া মাথা গোঁজার মতো কোনো ঠাঁই ছিল না। আমার দাদার বাড়িটা ছিল যৌথ পরিবার। সেই সংসারে আয় রোজগার করার মতো ছিল আমার 2 কাকা। আমার আম্মা তো কখনোই দ্বিতীয় বিয়ে করার কথা স্বপ্নেও দেখেনি। কিন্তু আমার কাকারা আমার মামাদের সাথে মিলে আমার মাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমার মা কিছুতেই রাজি হয়নি। আমাকে নিয়ে আমার মা তার স্বামীর ভিটাতেই একাকিত্ব জীবন কাটিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন বারবার। আমার মা তো দাদির বাড়ির সমস্ত কাজ একা হাতে করতেন। আমাকে 2টা ভালো মন্দ খাবার খাওয়ানোর জন্য অনেক পরিশ্রম করতেন তিনি। আমাদের ওই সংসারে আয় রোজগার করার মতো যেহেতু আমার আব্বা ছিল না, তাই যদি ওই পরিবারে ভালো কোনো মাছ মাংস রান্না করা হতো তাহলে আমাদের মা ছেলের মধ্যে দুজনের একজনকে খেতে দিত। যদি মাছগুলো আমি খেয়ে নিতাম তাহলে আমার মাকে দেওয়া হতো না। 1 টুকরো মাছই আমাদেরকে দিত। আর আমার মা তো কখনোই আমাকে না খাইয়ে সে খাইতো না। মাঝে মধ্যে তো আমার মা লুকিয়ে লুকিয়ে আমাকে দুধ ডিম খাওয়াইতো আর আমাকে বলতো যে শোনো বাদশা, তুমি যে দুধ ডিম খাইছো সেটা কাউরে কইও না। আমিও তো আমার মায়ের বাধ্য ছেলে, কাউকে বলতাম না। আমার মা আমাকে লুকিয়ে লুকিয়ে দুধ ডিম এইগুলো খাওয়াইতো। জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদের ভিতরে আমার মা সারা বাড়ির ধান একা একাই শুকাইতেন। যখন আমার দাদু বাড়িতে ধানের বতর দিন আসতো তখন আমার মায়ের চেহারার দিকে তাকানো যাইতো না। একদম রোদে পুড়তে পুড়তে মা যেন কয়লা হয়ে গেছে। যদিও তখন আমি ছোট, কিন্তু আমার নিজের চোখের দেখা ঘটনাগুলো আমার স্পষ্টভাবে এখনো মনে আছে। সেই দিনটা ছিল শনিবার দিন। তখন আমি ক্লাস 1-এ পড়ি। বয়স আমার মাত্র 6 বছর। তখন তো শীতের কনকনে সকাল। সেই শীতের সকালবেলা বাসি একটা গমের রুটি তার সাথে একটা বিছা কলা দিয়ে খেয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে বাসায় ফিরে এসে দেখি যে আমার মা উঠানের মধ্যে পড়ে আছে। মায়ের সারা শরীরে আঘাতের চিহ্ন। ওই বাড়িতে চুরি করার দায়ে আমার 2 কাকা মিলে আমার মাকে মারধর করেছেন। মায়ের বিরুদ্ধে তখন অভিযোগ উঠেছে যে আমার মা নাকি ছোট কাকার ঘর থেকে 5,000 টাকা চুরি করেছেন। তখন সেই 5,000 টাকার মূল্য ছিল অনেক। আমার মা চুরির দায় অস্বীকার করেন। তিনি টাকাগুলো দিতে চাইনি বলে কাকারা ধরে মাকে মারধর করেছেন। এরপর আর কি, বিকেল বেলা আমার মাকে নিয়ে সালিশ বসানো হয়। এই সালিশে আমার মামা কাকাদের ডাকা হয়েছিল, কিন্তু তারা কেউই আসেনি। আমার তখন স্পষ্ট মনে আছে আমার মা সেই সালিশের মধ্যে কান্না করতে করতে বলেছিলেন আমার কাকার ঘর থেকে তিনি একটা টাকাও চুরি করেননি। টাকা চুরি করা তো দূরের কথা, আমার মা নাকি আমার কাকার ঘরে প্রবেশ পর্যন্ত করেনি। আমার মা কোনো টাকা ধরেনি, টাকা ছুঁয়েও দেখেনি। কিন্তু আমার মায়ের কথা সেই দিন কেউই বিশ্বাস করেনি। এইদিকে তো আমাকে সবাই মিলে চোরের ছেলে বলে উপহাস করেছিল। আমার দাদি তো আমার গায়ে পর্যন্ত হাত তুলে মারে, বলে যে তোর মা তো একটা চোর, বড় হলে তুইও তো চোর হবি না তো। এই বলে আমার দাদি আমার গায়ে হাত তোলে। তার সাথে তো তারা আমার মায়ের সাথে খুবই বাজে ব্যবহার করে। তাদের প্রত্যেকের মুখের একটাই কথা ছিল দুধ কলা দিয়ে নাকি এতদিন তারা কালসাপ পুষেছেন নিজের বাড়িতেই। এরপরে প্রতিবেশীরা মিলে আবারও তল্লাশি চলে আমার ছোট কাকার ঘরে। সেই টাকাগুলো খুঁজতে খুঁজতে সন্ধ্যার দিকে নাকি কাকার ঘর থেকেই সেই টাকাগুলো খুঁজে পাওয়া যায়। এই টাকাগুলো আমার কাকি নিজে চুরি করে আমার মায়ের নামে চাপিয়ে দিয়েছিলেন। আমি তখন ছোট থাকলেও সবটা বুঝতে পারতাম। ওই বাড়ির কেউই আমার মাকে পছন্দ করতো না, বিশেষ করে আমার ছোট কাকা। তিনি তো আমার মাকেও পছন্দ করতেন না, আমাকেও পছন্দ করতেন না। মাঝে মধ্যে বলতো যে তোর বাপের সাথে কি তুইও মরতে পারলি না? বাপ তো আগেই মরে গেছে, তুই কেন বেঁচে আছিস? তুইও মরে যাস। তার সাথে আমার ছোট কাকি, তিনি তো আমার মাকে চোর প্রমাণ করে গ্রাম ছাড়া করতে চেয়েছিলেন। আমার আব্বা বেঁচে না থাকায় ওই বাড়িতে আমাদের মা ছেলের কোনো মূল্যই ছিল না। সারা দিন সবাই ধুর ধুর থুর থুর করতো আমাদের সাথে। ওই দিন যখন মাকে চোরের অপবাদ দেওয়া হয় তখন আমার মা সেই অপমানটা সহ্য করতে পারেনি। এরপরে আমার মা আমাকে নিয়ে আমার বাপের ভিটার মায়া ছেড়ে ওই রাত্রিবেলা বাড়ি থেকে বের হয়ে যায়। তখন তো বাহিরে পৌষ মাসের কনকনে শীত প্রকৃতিতে। বাহিরে সেই দিন এতটা পরিমাণে শীত ছিল যে আমি হাঁটতে পারতেছিলাম না। ঠান্ডার কারণে আমার পা দুটো যেন বরফ
বরফ হয়ে যাচ্ছিল। একজন পরিচিত লোকের সাহায্যে সেই রাত্রিবেলা আমার মা আমাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তখন আমার মা মাত্র 21 বছর বয়সের একটা তরুণী 6 বছরের একটা ছেলেকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেই শহরের রাস্তাঘাট কোনো কিছুই তিনি চেনে না। ঢাকায় সেই অচেনা শহরে গিয়ে আমরা কি খাবো, কোথায় থাকবো, কোনো টেনশনই যেন আমার মাকে সেদিন রাত্রিবেলা থামাতে পারেনি। এরপরে আর কি, ঢাকায় পৌঁছানোর পর আমার মা একটু একটু ভয় পাচ্ছিলেন, কারণ এত বড় শহরে আমার মায়ের আগে কখনোই আসেনি। আমি তখন বারবার করে আমার মাকে জিজ্ঞাসা করতেছিলাম, মা আমরা এখন কোথায় থাকবো। তার সাথে বারবার করে মাকে বলতেছিলাম যে মা আমার ক্ষুধা লেগেছে, আমি কি খাবো এখন। এরপরে আমার মা আমাকে কোলে তুলে নিলেন। তারপরে অচেনা সেই শহরের গলিতে আমার মা হাঁটতে শুরু করলেন, একদম উদ্দেশ্যহীন। শীতের কারণে আমার মা ঠিক মতো হাঁটতে পারে